আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে আরবি দ্বিতীয় পত্র যে বইটি আছে সেখান থেকে আরবি বেসিক যে গ্রামার সেগুলো শিখছি। তো আমরা বলেছি তোমাদের সাথে ফুল কোর্স হিসেবে আমি তোমাদেরকে সম্পূর্ণ বইটা নাহু এবং সরফ যে অংশ উভয় যে অংশটা পূর্ণ পার্ট পার্ট হিসেবে পূর্ণ বইটাকে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, এবং সেগুলো প্র্যাকটিস করে তোমরা যাতে দক্ষ হয়ে উঠতে পারো আরবি ভাষার উপরে, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এইগুলোর মাঝে এই বেসিকের মাঝে সেগুলো নিয়ে কাজ করব। তো চলো আজকে আমরা এই যে আল ফিআলু ওয়া আকসামুহা এর প্রথম পার্ট হয়ে গিয়েছিল। আমরা সেখানে করেছিলাম যে গঠনগতভাবে ফেআইল তিন প্রকার, সে পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করব বাকি পার্ট আজকে যেটা, সেটা হচ্ছে ফাইল বা কর্তা হিসেবে এই ফেআইল দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো এখন আসো আমরা ফাইল বা কর্তা হিসেবে করি। বা এটা হচ্ছে ফাইল বা কর্তা। ঠিক আছে, ফাইল বা কর্তা, এখানে বা লিখে দিই, বা কর্তা। কর্তা, এই ফাইল বা কর্তা বলতে আমরা তো এখন বুঝার কথা, মানে যিনি কাজ করেন। যেরকম আমি এখন বোর্ডে ক্লাস লিখছি এবং আমার ক্লাসগুলো তোমরা দেখছো, অথবা তোমরা এই যে দেখছো, এই দেখা একটা কাজ করছো না, শিখছো না, তাহলে তুমি হচ্ছে কর্তা। কাজটা হচ্ছে দেখা, ঠিক না? তো এটাই, যিনি এই কাজটা করেন তিনি হচ্ছেন ফাইল আরবিতে, আর বাংলাতে কর্তা। তো এই কর্তা হিসেবে, ঠিক আছে, এখন কি কর্তা হিসেবে হিসেবে ফেআইলের প্রকার আমরা সংক্ষেপে লিখবো, তোমার বইতে তো অবশ্যই আছে। হুম, এক প্রকার, কারণ এত বিস্তারিত লেখা তো এখন আর প্রয়োজন হয় না, তোমরা মোটামুটি বড় হয়ে গিয়েছো। হুম, প্রকার এটি, এটি কি দুই প্রকার, তোমার বইতে লেখা আছে দুই প্রকার। এরপর কি আমরা আরো ভালোভাবে বুঝতে চাচ্ছি। এক নম্বরে যেটা বলা হয়, এক নম্বরে যেটা হচ্ছে কি ফেইলে মারুফ। কি বলা হচ্ছে এক নম্বরে? ফেইলুল মারুফ। ঠিক আছে, আর দুই নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফেইলে মাজহুল। আমি একটু ফাঁকা করে লিখবো, কারণটা কি, যাতে করে তোমার এই ব্যাপারটা আমি ডেফিনেশন সহ ব্যাপারটা জানি, সংজ্ঞা সহ বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, মাজহুল। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাকে বলতে পারো যে স্যার, ফেইলে মারুফ ও ফেইলে মাজহুল হিসেবে ফেইলকে দুভাগে ভাগ করা হয় কেন? আরো ভাগ করব আমরা, এই ফেইলকে আরো বিভিন্ন কারণে ভাগ করব, হা বা হা না এই ইত্যাদি হিসেবে আমরা ভাগ করব। ফেলকে আমরা গঠনগতভাবে ভাগ করলাম। হ্যাঁ, গঠনগতভাবে তিন ভাবে দেখলাম আমাদের বইতে যেটা আছে। তো এখন এই কর্তা হিসেবে ফেলকে দুভাগে ভাগ করলাম। এক নম্বর কি করলাম? এক নম্বর করলাম মারুফ, দুই নম্বর করলাম মাজহুল। আচ্ছা, মারুফ, ফেলে মারুফ মানে এই যে আরবি ফেল বা ভার্ব, এই যে ফেলে মারুফের যে ভার্বটা আমরা তৈরি করব, কোরআন শরীফে বলব টোটাল আরবি জগতে যত ভার্ব আছে এগুলোকে নির্দিষ্ট একটা নিয়ম মাইনা গঠিত হয়েছে। এগুলোকে গঠন করা যায়, আমরা চাইলে সেটাকে বিভিন্ন রূপে চেঞ্জ করতে পারি, পরীক্ষা মানে বিভিন্ন রূপে পরিবর্তন করে সেটাকে পড়তে পারি। ঠিক আছে, কিন্তু আবার আরবি ভাষায় কিছু শব্দ আছে যেটাকে কোনোভাবেই পরিবর্তন করা কোনো মতো সম্ভব নেই, সেটাকে আমরা বলবো মাবনি। মাবনি শব্দ মানে কনস্ট্যান্ট যে ওয়ার্ড গুলো আরবি, আবার যেগুলোকে পরিবর্তন করা হয় সেটাকে আমরা কি বলবো? মুআরাব। তো ফেল হচ্ছে একটা মুআরাব জাতীয়। আবার কিছু ফেল আছে মাবনি, যেগুলোকে পরিবর্তন করার তো দূরের কথা, চিন্তাও করা যায় না। ঠিক আছে, তো আমরা এই ফেলে মারুফের যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলা হচ্ছে মুআরাব জাতীয় ফেল। ফেলে মাজহুলের যাদেরকে নিয়ে আলোচনা করবো তারা হচ্ছে কি মুআরাব, মানে এগুলো পরিবর্তনশীল, আমাদের ইচ্ছার উপর, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো। তো এখন আমরা এখানে আসি, ফেইলে মারুফ দ্বারা যেহেতু এখানে বলা হয়েছে কর্তা হিসেবে, তাহলে ফেইলে মারুফের দ্বারা কি বোঝাবে? হুম, ফেইলে মারুফ হিসেবে ভাগ করা হয়েছে দুই প্রকার, এক প্রকার হচ্ছে ফেইলে মারুফ আর এক প্রকার হচ্ছে ফেইলে মাজহুল। ফেইলে মারুফ দ্বারা যেটা বোঝায় যে, যে কাজের, ঠিক আছে, যে কাজের কর্তা, কি বলবো আমরা? কর্তা জানা থাকে।
তাকে কি বলবো আমরা? তাকে ওই বলবো। আমি এখানে সংক্ষেপে লিখি ওই বলে। ঠিক আছে, ওই বললে কি বলে? ফেলে মারুফ বলে। মানে কি? যে কাজের কর্তা জানা থাকে তাকেই ফেলে ওই বলে, মানে ফেলে মারুফ বলে। এটা মানে এটা কি? এক্সাম্পল হলে ভালো হয়, তোমরা বলতে পারো উদাহরণ হলে ভালো হয়। উদাহরণটা কি একটু আমরা চলো উদাহরণ দেখি। যেরকম নাসির সাহায্য করলো, ঠিক আছে, যেরকম নাসরা, নাসরা নাসিরুন। ঠিক আছে, এই যে নাসিরুন, নাসরা নাসিরুন, দেখো একই জিনিস। এখন নাসির অর্থ সাহায্যকারী, আর কি সাহায্য করলো। এখন এখানে আমরা ফেল শিখেছি, কালের সাথে জামান শিখেছিলাম না এর আগের চ্যাপ্টারে? মানে আমরা কাল তো অলরেডি শিখেছি, মাউদি 6 এর বেলা আমরা জামান শিখে এসেছিলাম। সেই 6 এ বলেছিলাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবং ফেলের সংজ্ঞাতে আমরা শিখেছিলাম কি? যে কাজ, মানে যে কাজটা কোনো একটা কালের সাথে সম্পর্ক থাকে সেটাকে আমরা জামান বলি। আচ্ছা ঠিক আছে, তো এখানে নাসির সাহায্য করলো, ঠিক আছে, তো আমরা এটাকে অতীতকালের সাথে পেলাম। আচ্ছা, এই জিনিসটা কি আমরা ফেলে মারুফ বলবো? কেন বললাম এখানে প্রশ্ন, এটাকে ফেলে মারুফ কেন বললাম? দেখো এখানে সাহায্য করার কাজটা কে করেছে? নাসির না? তুমি জানো কি না কাজের কর্তাকে? হ্যাঁ, এরপরে তুমি আরো বলতে পারো যে জাহাবা, জাহাবা সাজিদুন, সাজিদুন, সাজিদুন। আচ্ছা, এই যে সাজিদ গেল, যাহাবা সাজিদুন ইলাল বাইতি। আর একটু সুন্দর করে বলি, ইলাল বাইতি। হুম, ইলাল বাইতি কোথায় গেল? ইলাল বাইতি। সাজিদ বাড়ি গেল, সাজিদ কোথায় গেল? বাসাতে গেল। দেখো কাজ, এই বাসায় যাওয়ার কাজটা কে করলো? সাজিদ করলো। কাজের কর্তা জানা আছে না? এইরকম জাতীয় যে সকল আরবি ফেল বা আরবি ভার্বের কাজের কর্তাকে জানা থাকে সেগুলোকে আমরা কি বলবো? ফেলে মারুফ। এবং এটাকে আমরা বলেছিলাম একটু আগে পরিবর্তনশীল। এই অবস্থা থেকে পরিবর্তন, এখন এখানে অর্থ দাঁড়াচ্ছে অতীতকালের সাথে। এখন অতীতকালে আবার বিভিন্ন প্রকার হয় আরবিতে, সেটা আমার দরকার নেই, এক কথায় বলি এটা অতীতকালে আছে, প্রকারে আমরা পরে যাব। সেই অতীতকাল থেকে এটাকে আমি চাইলে এখন বর্তমানেও নিতে পারি বা ভবিষ্যতেও নিতে পারি, বা আদেশ বা নিষেধ এখানেও আমি নিয়ে যেতে পারি, অথবা এটাকে আমি একটা নাউন বা ইসেমে পরিণত করতে পারি। এই যে যে ভার্বগুলো নাসরা, যাহাব, এগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে ফেলে মারুফের ভার্ব, এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। একটু করে দেখাই চলো। ফেলে মারুফের অধীনেই করব। যেরকম মনে করো ইয়ানসুরু, হুম, ইয়ানসুরু নাসিরুন, ইয়ানসুরু নাসিরুন, নাসির সাহায্য করছে বা করবে, কি হবে? ইয়ানসুরু নাসিরুন, নাসির কি করছে? সাহায্য করছে বা করে বা করবে। বর্তমান ভবিষ্যৎ, এটার ভিতরে আমরা জানি আরবি ভার্বের ব্যাপারে যে বর্তমান আর ভবিষ্যতের একই জাতীয় গঠন দেখে দোনোটা শব্দ বর্তমান ভবিষ্যতে একই রকম হয়। ঠিক আছে, তাই এটাকে আমরা বলি নাসিল। আচ্ছা কেন এটা, এটাকে দেখো এখান থেকে বর্তমান ভবিষ্যতে চলে গেলাম। হুম, আবার এখান থেকে আমি চাইলে এই যে জাহাবাটাকে আমি বলতে পারি ইয়াজহাবু। হুম, ইয়াজহাবু, ইয়াজহাবু সাজিদুন, এরপর ডট ডট অংশ। ঠিক আছে, ইয়াজহাবু সাজিদুন, সাজিদ কোথায় গেল? ইলাল বাইতি, সাজিদ বাড়িতে যাচ্ছে, যায় বা যাবে। দেখো বর্তমান ভবিষ্যৎ, অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যতে গেলাম। এগুলোকে তুমি আবার আদেশ সূচক, নিষেধ সূচক করতে পারবে। কিভাবে? চলো আমরা একটু উদাহরণ দেখি। যে এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলি ফেল মুআরব। যেগুলো, যেই ফেল মানে আরবি ভার্ব গুলোকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া যায় সেগুলোকে ফেল মুআরব বলি। আর এইটা করা যায় শুধুমাত্র ফেলে মারুফ এবং ফেলে মাজহুলের অধীনে যে সকল আরবি ভার্ব গঠন করা যায় সেই ক্ষেত্রে।
আদার্স কোনো ক্ষেত্রে তুমি এই ব্যাপারটা কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, ওটা তোমাকে কনস্ট্যান্ট, ওটাকে কখনো তোমাকে চেঞ্জ করার সুযোগ দিচ্ছে না, ওটার সুযোগও নেই। আরবি ভাষাটা এমন। ক্লিয়ার? কোরআন শরীফ বা আরবি, টোটাল আরবি জগৎ, কোরআন শরীফ হাদিস শরীফ আমি বলবো না, টোটাল আরবি জগৎটাই এমন। শুদ্ধ আরবি যেটা আমরা এখন যেটা শিখছি, পিওর গ্রামার শিখছি, তো এখানে এভাবে আমরা করতে পারবো। এ হচ্ছে মারুফের চরিত্র। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কাজের কর্তা কি এবং যিনি কাজ করেন তাকে আমরা চিনি জানি। এরকম কাজের কর্তা জানা থাকলে তিনিই হচ্ছেন ফেলে মারুফ। এবার আসো আমরা ফেলে মাজহুলকে চিনব। আমি একটু এই লাইনটা মুছে দিই, ঠিক আছে? মোটামুটি আমরা বুঝতে পেরেছি আশা করি, এখানে জটিল কিছু ছিল না। আমি চেষ্টা করছি যতটা সহজে তোমাদের সামনে উপস্থাপনা করা যায়। আচ্ছা চলো, এখানে যেটা বলবো, যে কাজের কর্তা জানা থাকে না তাকে ওই বলবো, ঠিক আছে? তাকে কি বলবো? ওই বলে। আচ্ছা, তাকে কি বলে? ফেলে মাজহুল বলে। এক্সাম্পল, একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি হবে? এই একই জিনিস নাসরা দিয়ে আমি যদি তৈরি করি, দেখো, হুম, নসিরা, এই যা এটাকে রাখলাম না সই রুন। এখন আমি বলবো কি জানো, এটার গঠনটা আর এটার গঠনটা একটু ভিন্নতা আসছে, জবর জেরের ভিন্নতা আসছে। দেখো অক্ষর এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই দেখো এখানে নুনে জবর, সদে জবর, রয়ে জবর, নসরা হয়েছে। এটা একটা মারুফের গঠন ছিল। ফেলে মারুফের যে শর্তটা গঠন হওয়ার, মানে কর্তা জানা আছে এরকম জাতীয় ভার্ব গঠন করার যে শর্তটা, সেই শর্তটা এখানে একটা ফুলফিল করেছে, মানে এখানে নিয়মটা করেছে। সেটাকে আমরা পরবর্তীতে জানবো, এখন জাস্ট বেসিক শিখছি, নিয়মটা বুঝবো একটু পরে, পরবর্তী চ্যাপ্টারগুলোতে এগুলো আলোচনা আছে। কিন্তু এখানের গঠনটার ক্ষেত্রে এই গঠনটা আর এই গঠনটায় একটু পরিবর্তন আসছে। কিন্তু তুমি দেখো এই অক্ষরগুলো যে ছিল নুন সদ র, মূল অক্ষর কিন্তু ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি হরকতের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা এই আরবি ভাষায় বলবো এ অরব। এ অরবের একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আছে নুন, নুনে জবর, এখানে আছে সদে জবর। হ্যাঁ, এটা হচ্ছে মারুফের কন্ডিশন পরিপূর্ণ করেছে, শর্তটা ফিল আপ করেছে। কিন্তু এখানে মাজহুলের যে একটা কন্ডিশন বা শর্ত, সেটা হচ্ছে কি যে প্রথম যে অক্ষরটা সেটাকে আমরা বলবো কি ফা কালিমা, দ্বিতীয় যে অক্ষরটা সেটাকে বলবো আইন কালিমা, তৃতীয় অক্ষরটা কি বলবো? লাম কালিমা। তাহলে প্রথম অক্ষরটাতে আমরা এখানে মারুফের ক্ষেত্রে জবর, আইন কালিমাতেও জবর, লাম কালিমাতেও জবর। কিন্তু মাজহুলের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট এবং ফিক্সড যে ফা কালিমাতে মাস্ট বি তোমাকে পেশ ইউজ করতেই হবে। সেকেন্ডলি, দ্বিতীয় অক্ষর যেটা থাকবে সেটাতে মাস্ট বি জের ইউজ করতেই হবে। এটা হচ্ছে এই ফেলে মাজহুলের কন্ডিশন। এটা যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে ফেলে মাজহুলটা কমপ্লিট হবে। তখন তোমার এই যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা দেওয়া আছে সেটাকে তুমি পরিপূর্ণ করতে পারবে, যে বলেছে যে কাজের কর্তা জানা থাকে না তাকে বলে। আচ্ছা এখানে কি, এখন যদি বলো যে স্যার এখানে কি হলো, তো এখানে তো নাসিরের কি বলা হলো, এখন কি বলা হচ্ছে জানো, এখানে এই মারুফের অর্থ হচ্ছিল নাসির সাহায্য করেছে, নাসির সাহায্য করেছে বা করছে বা করবে। এখানে অর্থটা হবে নাসিরকে সাহায্য করা হয়েছিল, নাসিরকে সাহায্য করা হলো, নাসিরকে সাহায্য করা হলো। নাসির সাহায্য আর করেনি, নাসির সাহায্য আর করেনি। এবার উল্টো নাসিরকে সাহায্য করা হলো। কে করলো? এই কে করলো, এই কেটা কি আমি জানি? কাজটা তো একজনে করেছে, ঠিক না? এই যে কাজটা করেছে তাকে তো আর আমি জানি না, কাজের কর্তাকে তো আর আমি জানি না। এটাই হচ্ছে মাজহুল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে এটা ভবিষ্যৎকালেও বলতে পারবে। এই ব্যাপারটাকে তুমি যদি ভবিষ্যতে যাও তাহলে কি বলবা? ইউন সরু না সিরুন, দৌরাসকা না সিরুন। আচ্ছা, ইউন সরু, ঠিক আছে? ইউন সরু নাসিরুন, নাসিরকে সাহায্য করা হচ্ছে, নাসিরকে সাহায্য করা হয়, নাসিরকে সাহায্য করা হবে, কিন্তু কে করবে সেটা আমাকে জানা নাই। এই যে একটা বিষয়, কে করবে জানা নাই, কাজের কর্তা, সেটাই হচ্ছে ফেইলে মাজহুল। তো আমরা ইন টোটালি কি বুঝলাম? যে
ফেলে মারুফ হচ্ছে যে কাজের কর্তাকে আমরা জানবো সেই হচ্ছে ফেলে মারুফ। আচ্ছা, এই কথাটা তো বলছি, এটা আমরা কোত্থেকে জানবো? আমরা তো আরবি থেকেই জানবো, ঠিক না? আরবি ভাষা থেকে জানবো। এই যে বাক্যটা দেখলে আমি কিভাবে বুঝবো যে এটা ফেলে মারুফে আছে? এই আরবি ভার্বটা, এই শব্দটা ফেলে মারুফে আছে। কারণ ফেলে মারুফের যে আমরা কিছু আর সামনের চ্যাপ্টারগুলোতে গেলে যে গঠনের যে নিয়মগুলো, আরবি ভাষার কোন একটা আরবি ফেল গঠন করব যখন, এই ফেলটা কি ফেলে মারুফের শর্ত মেনে চলছে কিনা, সে ফেলে মারুফের গঠন এর শর্ত যেটা আছে সেই শর্ত অনুযায়ী গঠিত হয়েছে কিনা, সেই শব্দটা দেখার সাথে সাথে আমরা বলে ফেলবো হ্যাঁ এই শব্দটা ফেলে মারুফের গঠন মেনেই গঠিত হয়েছে, তার মানে এর কাজের কর্তা আমার জানা থাকতেই হবে, অবশ্যই জানবো আমি। আর যদি ফেলে মাঝহুলেরটা দিয়ে গঠিত হয় তাহলে আমরা কি বলবো যে না এটা আমি অবশ্যই বলতে পারবো না কে করেছে। ক্লিয়ার? আর এগুলো কোত্থেকে? এই আরবি বাক্য থেকে, এভাবেই আরো ভাষার যত যা কিছু আছে সেগুলো থেকে আমরা পাবো। ক্লিয়ার? এটাই হচ্ছে বিষয়। তো আমরা এতটুকু বুঝলাম। তো এবার আসো, আমরা সংজ্ঞা টঙ্গা সবই শিখে ফেললাম। এবার শিখবো কর্ম হিসেবে। এতক্ষণ শিখেছি কি ফাইল হিসেবে। এখন এখানে কে কাজ আর কাজের কর্তা ছিল। এবার আমরা ফাইল হিসেবে তো শিখলাম, যে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাফউল হিসেবে। মাফউল হিসেবে অর্থাৎ এটা আমরা বলবো মাফউল হিসেবে। মাফউল হিসেবে। আচ্ছা, মাফউল হিসেবে কি? যে ফেইলের প্রকার, এটিও আবার দুই প্রকার। মাফউল হিসেবে ফেইল আবার দুই প্রকার। মানে কি? মাফউল হিসেবে বলতে আমরা যেটা বুঝি, এই যে একটু আগে আমরা দেখলাম যে নাসরা নাসিরুন, নাসির সাহায্য করেছে, কাজের কর্তা জানা ছিল, ঠিক না? আবার আরেকটা কি, নুসিরা নাসিরুন, নাসিরকে সাহায্য করা হয়েছে, কে করেছে সেটা আমি জানি না। তাহলে দোনোটার ভিতরে আমরা একটা কর্তার বিষয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ, কর্তা আজ জানি কি জানি না সেটা বুঝলাম, কিন্তু এখন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মাফউল, অর্থাৎ যাকে আশ্রয় করে, যার উপরে নির্ভর করে কাজ করা হয়। যেরকম তুমি এই ক্লাস করছো, এখন এই ক্লাসটা যে করছো মোবাইলের উপর নির্ভর করে, অবশ্যই এই ভিডিওর উপর নির্ভর করে তুমি করছো, তাহলে এখন এই তোমার কাজ তুমি করছো, তুমি কর্তা এক। দুই নাম্বার হচ্ছে তুমি শিখছো, তোমার কাজে, তোমার সাথে কাজ জড়িত, ঠিক না? শিখাটা, তাহলে কাজ এবং তুমি একই সাথে আছে। কিন্তু এই যে শিখার ব্যাপারটা, যে মাধ্যমটা ব্যবহার করছো, যার উপর নির্ভর করছো, সেটা হচ্ছে এই মোবাইল। এই মোবাইলটাই হচ্ছে তোমার কর্ম, এটা কি আরবি ভাষায় বলা হয় মাফউল, এরকম জাতীয় যা কিছু আছে। অথবা তুমি কাউকে মারবে, তুমি মারবে, মারতে হলে তোমার মারার মতো যে কাজটা সেটা তোমার সাথে আছে জড়িত। হ্যাঁ, এবং এই তুমি নিজে কর্তা হিসাবে তুমি নিজে, এবং মারাটা তোমার সাথে জড়িত আছে, কিন্তু মারবে যে তৃতীয় আরেকটা পক্ষ লাগবে না, সেটা ছাড়া কি তুমি মারতে পারবে? সেই যে তৃতীয় পক্ষটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে মাফউল। এবার আসো, তাহলে এই মাফউল হিসেবে দুই প্রকার, সেটা কি? এক নম্বরে হচ্ছে ফি'লে লাজিম, এক নম্বরে হচ্ছে ফি'লে লাজিম, ঠিক আছে? দুই নম্বরে ওইটার মধ্যে আমরা ভাগ করে লিখবো ফি'লে, জাস্ট আমরা এখন বেসিক শিখছি, ঠিক আছে? ফি'লে মুতাআদ্দি, মুতাআদ্দি। আচ্ছা, এরা কি কাজ করে? ফি'লে লাজিম কি, ফি'লে মুতাআদ্দি কি, আমরা খুব সহজে শিখি। ফি'লে লাজিম হচ্ছে যে ভার্ব, মানে যে ফেল, যে ফেল তার কর্তা দ্বারা বাক্য সম্পূর্ণ করে, ঠিক আছে? আর যে ফেল তার কর্তা বা ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করে, ঠিক আছে? আর এখানে যে ফেল তার কর্তা বা ফাইল, এখানে আমি এই জায়গাটা ফাইল লিখি, ঠিক আছে? এখানে কর্তা লিখেছি। ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করে না, ঠিক আছে? করে না। দুটো কথা, মানিটা কি জিজ্ঞাসা করতে পারো, স্যার
যে ফেয়াল তার কর্তা বা ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করে তাকে আমরা ফেয়ালে লাজিম বলবো। কি হিসাবে বলছি এই কথাটা? মাফউল হিসাবে। কেন? দেখো, এই যে দেখো, আমি যদি এক্সাম্পল এখানে লিখি, এক্সাম্পল আমি বললাম যে আনজুরু কিংবা নাজরতু, ঠিক আছে? কে দেখলো? আমি দেখলাম। আমি যে দেখলাম, ঠিক আছে, আমি দেখলাম। এই দেখার জন্যে আমার তৃতীয় পক্ষ কেউ যাকে দেখেছি সে বিষয় তো আর আমার দরকার। আমি তো দেখি, এটা আমার স্বাভাবিক চরিত্র। আমি দাঁড়াই, এটা কি আমার দাঁড়ানোটা কি তৃতীয় পক্ষে কাউকে দরকার হয়? এই ব্যাপারটা আমার দেখার জন্য কি তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে দেখতে হয়? স্যার আপনার তো চশমা আছে, চশমা দিয়ে দেখেন। সেটা হচ্ছে যার যে ব্যক্তিগত, সেটা আমরা পরের বিষয়। হ্যাঁ, কিন্তু এই যে আমার দেখার যে জন্মগত যে একটা অধিকার, স্যার অন্ধ হইলে সেটার বিষয় আলাদা। হ্যাঁ, তোমরা তো অনেক দুষ্ট, তো তুমি এই প্রশ্নগুলো করো। তো এখন এই যে যারা আমাদের জন্মগতভাবে দেখার যে একটা অভ্যাস, এটার জন্য তো তৃতীয় পক্ষের সাহায্য প্রয়োজন হয় না, ঠিক না? এরকম ধরনের যত কাজ আছে, খাওয়া, ঘুমানো, শোয়া ইত্যাদি কাজগুলো করা, হাঁটা চলা, এগুলোর জন্য তৃতীয় আরো কারো সাহায্যের প্রয়োজন হয় না। এই শুধু এই একটা না, আরো অনেক কাজ আছে, এরকম ধরনের যত কাজ আছে করার জন্য তৃতীয় পক্ষের যেখানে প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে ফেয়ালে লাজিম। এটা স্যার এই একটা বললেন, আরো একটা বলেন। যেরকম আমি যদি বলি জাহাবা দিয়ে বলেন, জাহাবা খালিদুন, ঠিক আছে? খালেদ গেল, খালেদ গেল। এখন এই খালেদ যে গেল, মানে হেঁটে চলে গেল, এই যে যাওয়াটার ক্ষেত্রে কি তৃতীয় আরেকজনের যাওয়ার ক্ষেত্রে কি তৃতীয় আরেকজনের সাহায্য লাগে? সে না হয় সে প্রতিবন্ধী, তাকে পারবে না, এরকম কিছু নিজস্ব শক্তি আছে না স্বাভাবিকভাবে? তো এটাই, এটাই হচ্ছে ফেয়ারে লাজিম। অর্থাৎ যেই কাজটা করার জন্যে তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন হয় না, সেটাকেই বলা হবে ফেয়ালে লাজিম। এখন এই ফেয়ালে লাজিমটা ওই মারুফ থেকেও গঠিত হতে পারে, কিন্তু মাজহুল থেকে গঠিত হবে না। ফেয়ালে লাজিমটা কোথায় গঠিত হয়? শুধুমাত্র ফেয়ালে মারুফ থেকে। এই কথাটা আমাদের চিরদিন খেয়াল রাখতে হবে যদি আরবি ভালো বুঝতে চাই, ঠিক আছে? এরপরে গেল এটা ফেয়ালে লাজিম, ভালো কথা। এখন এরপরে কি মাফউল, মানে এরপরে কি এই যে মাফউল বলছেন অবজেক্ট যুক্ত করা যাবে না? অনেক ক্ষেত্রে করা যেতে পারে প্রয়োজন হলে, তবে ফেয়ালে লাজিমের শর্ত যেহেতু ফেয়েল এবং ফাইল মিলে সম্পূর্ণ হওয়া, ঠিক আছে, এখানে মাফউলের প্রয়োজন হয় না, সুতরাং আমরা করার দরকার নেই। কিন্তু ফেইলুল মুতাআদ্দি, এটা ফেইলে মারুফ হতে পারে, এটা ফেইলে মাজহুল হতে পারে। ফেইলে মুতাআদ্দি, এটা আমরা কি বললাম? বাক্যটা সম্পূর্ণ করার জন্য আমার কাকে দরকার? ওই মাফউল বিহিকে দরকার। যেমন এক্সাম্পল আমরা একটু যদি দেখি, এক্সাম্পল কি? এক্সাম্পল যেরকম বললাম, বরবা জামালুন, ঠিক আছে? জামাল মারলো, ঠিক আছে? জামাল মারলো, কাকে মারলো? হ্যাঁ, সাজিদকে মারলো, সাজিদান, ঠিক আছে? সাজিদা, সাজিদান, যাই হোক, এটা আমরা কেন হবে সেটা পরে। এই যে একটা অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি, আর এতটুক ছিল ফেলে লাজিমের অংশ। ফেল এবং ফাইল মিলে বাক্যটা হয়েছে, ভালো কথা। জামাল জামাল একটা মারলো, মারার যে এই কাজটা যে সম্পূর্ণ করতে হলো, সে কাজটা সম্পূর্ণ করার জন্য তৃতীয় আরেকটা পক্ষের উপরে তাকে নির্ভর করতে হয়েছে, না হয় সে কাজটাই করতে পারতো না। দেখো তুমি, এই যে মারারটা, সে কি বাতাসে মারবে? সে কি নিজেকে নিজে মারবে? বোকার মতো একটা কথা না? তো তার এই মারার মতো কাজটা কমপ্লিট করার জন্য তৃতীয় আরেকটা পক্ষের উপরে যে নির্ভর করতেই হয়েছে, এই তৃতীয় পক্ষকে ছাড়া তিনি কাজটা করতে পারছেন না, এইটাকেই বলা হচ্ছে ফেয়াইলে মুতাআদ্দি। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছো। যদি না বুঝো, একাধিকবার একটু টেনে টেনে পিছনে দেখো, আশা করি তুমি বুঝে যাবে। কঠিন কিছু না, খুবই সহজ। আচ্ছা, এবার
আমাদের সর্বশেষ আরো দুটো টপিক আমরা একটু পড়বো, এরপর আমাদের সর্বশেষ আমরা একটু সংক্ষেপে মোটামুটি বুঝে ফেলেছি। এরপর আবার একটা দুটো টপিক দেখি, সেটা কি? ফেলে লাজিম বুঝেছি, ফেলে মুতাআদ্দি বুঝেছি, ঠিক আছে। আর ফেলে মুতাআদ্দি হতে হলে এইটা মাফউল অর্থাৎ কর্মের দরকার হবে, আর সেটা আমরা শিখবো এই মাফউল কত প্রকার হয়, নাহু অংশ যখন যাব তখন আমরা শিখবো। তো চলো আমরা এর পরের অংশটা আবার শিখবো। ফেল আরো দুই প্রকার হয় এখানে। প্রথমে শিখলাম কি কর্তা হিসেবে দুই প্রকার, এরপরে এবার শিখলাম মাফউল হিসেবে দুই প্রকার, এখন আরো দুই প্রকার শিখবো। সেটা হচ্ছে কি, তোমার বইতে যদি তাকাও তাহলে দেখবা সেটা হচ্ছে হাবাচক বা নাবাচক হিসেবে। কি হিসাবে? পজিটিভ এন্ড নেগেটিভ। কি? হাবাচক, আমি একটু ডট ডট দেই, আমার জায়গা কম দেখছো। আবার না, ডট ডট নাবাচক হিসেবে, ঠিক আছে। তোমরা তো বইতে আছে তোমাদের। তো নাবাচক হিসেবে, হাবাচক বা নাবাচক হিসেবে আবার ফেলকে দুইভাবে বিভক্ত করবা। কি সেটা? হাবাচক ফেল কিভাবে চিনবা, নাবাচক ফেল কিভাবে চিনবা? মারুফ মাজহুল তো চিনে এসেছো, লাজিম মুতাআদ্দি তো চিনে এসেছো। যে ফেল গুলা, ওই ফেল গুলা কি তুমি একবার হা বানাবা একবার না বানাবা, অর্থাৎ পজিটিভ একবার করবা নেগেটিভ একবার করবা। যেরকম আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস বলি না, আই গো দেয়ার, আই ডোন্ট গো দেয়ার বলি না, একবার হ্যাঁ আর একবার না, ইয়েস নো, বাক্যটাকে ইয়েস নো করবা, সেটাই হচ্ছে এটা। তো এবার আসো, হাবাচক যেটা সেটা দুই প্রকার বলেছো, সেটা কি? সেটাকে বলবা, এখানে তোমার বইতে যেটা লেখা আছে ফিউলুল মুসবাত, তুমি সেটাকে চাইলে ইসবাত বলতে পারো। ইসবাত বলতে পারো, ইসবাত বা মুসবাত একই কথা, হ্যাঁ। আর দুই নাম্বার যেটা বলতে পারো সেটা হচ্ছে ফিউলে নাফি। ফিউলে নাফি, এই যে হচ্ছে ইসবাত, এটা হচ্ছে হাবাচক। এক্সাম্পল, সংজ্ঞাটা কি তোমার বইতে দেওয়া আছে, যে ফিউল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় স্বাভাবিক অর্থে এবং পজিটিভ থাকে। যে আমি এটা বলে দিই মুখে, তুমি এখন বুঝবা তোমার বইয়ের সাথে। তোমার বইয়েতে যে ফেল দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বা করা বোঝায় তাকে ইসবাত বলে, মানে না করা বোঝায় এমনটা বলে নাই, সংজ্ঞায় আছে করে না বা হয় না এটা বোঝায়, করা বা হওয়া বোঝায়, সেটা কি? ফেল ইসবাত। তাহলে এক্সাম্পল, এই যে একটু আগে যেটা লিখলাম, যেরকম নসর নাসিরুন, ঠিক আছে, নাসিরুন। আচ্ছা, নাসর নাসিরুন, নাসির কাজটা করলো, এটা হাবাচক বাক্য না? অবশ্যই। কিন্তু মাজহুলের ক্ষেত্রে যে ফেল দ্বারা কোনো কাজ করা নিষেধ করে, মানে কাজ নিষেধ করে না, কাজ করা বুঝায় না, করে না বা হয় না, সেটাকে আমরা নাম। যেরকম এইটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি বলবো? মা বলবো, ঠিক আছে। মা নাসর নাসিরুন, ঠিক আছে। এই যে দেখো পার্থক্য কি, এটা শুরুতে মা নাই, এটা শুরুতে মা আছে। যেহেতু অতীতকাল, অতীতকাল হলে তার শুরুতে মা মা ব্যবহার করতে হবে, নেগেটিভ বানাতে হলে অতীতকালের শুরুতে মা ব্যবহার করতে হয়। তার মানে অতীতকালের বাক্যকে নেগেটিভ করতে হলে মা কিন্তু অনেক অর্থে আসে। কখন কোনটাকে ধরবো সে ব্যাপারটা একটু আমাদের নিশ্চিত হওয়া দরকার, অনেক প্রশ্ন আসবে, ঠিক না? তাহলে এরকম অতীতকালের সব, মানে অতীতকালের ভার্বকে নাবোধক বাক্য বানানোর ক্ষেত্রে মা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর হা বানাতে হলে মা থাকতে পারবে না। এই হিসেবে ফেল আমরা দুই প্রকার পেলাম। কি পেলাম? ফেলে ইসবাত, ইসবাত মানে হাবাচক, আর ফেলে নাফি মানে নাবাচক। ক্লিয়ার? বুঝবো আশা করি, একটু টেনে নেবে। আর আজকের টপিকটা হচ্ছে শেষ, যে ক্রিয়ার মূল অক্ষর হিসেবে, মানে ফেলের মূল অক্ষর হিসেবে সেটা আবার দুই প্রকার। এবার আসো আমরা সেটা এটা আবার শিখি, ঠিক আছে। মূল অক্ষর হিসেবে কি বলবো আমরা এখন? মূল অক্ষর হিসেবে, মূল অক্ষর। আরবি যে একটা ভার্ব দেখছি, সে আরবি ভার্বটা তো তৈরি হয় অবশ্যই অক্ষর নিয়ে, ঠিক না? সর্বনিম্ন 3টি অক্ষর নিয়ে গঠিত হয়। সেই 3টি অক্ষর যে নিয়ে গঠিত হয়, সেই সর্বনিম্ন 3টি নিয়ে গঠিত হবে। উপরে 4টি 5টি হতে পারে, কিন্তু আমাদের সর্বনিম্ন গঠিত হয় 3টি অক্ষর নিয়ে। সেই 3টি অক্ষর নিয়ে যে গঠিত হয়, সেই মূল 3 অক্ষরের উপরে বা 4 অক্ষরের উপরে বেস করে এক একটা ফেলকে হিসাব করা হতে পারে। সেই হিসাবে আবার ফেল দুই প্রকার। ক্লিয়ার? সেই দুই প্রকারের ভিতরে এক নম্বরে যেটাকে বলা হবে সেটাকে বলা হয় ফি'লে মুজাররদ। ফি'লে মুজাররদ,
ঠিক আছে, অর্থ কি আমি বলছি। 2 নম্বরে হচ্ছে ফি'লে মাজিদ, কি বলা হবে? ফি'লে মাজিদ। আচ্ছা, মানিটা কি? এখানে মূল অক্ষর ছাড়া, মূল হরফ ছাড়া, মূল হরফ মানে অক্ষর ছাড়া অতিরিক্ত হরফ থাকবে না। থাকে না, শুধুমাত্র মূল হরফ থাকে। ফেলে মুজাররদে শুধুমাত্র মূল হরফ থাকে, এছাড়া অতিরিক্ত হরফ থাকে না। আর এখানে কি, হ্যাঁ, মূল হরফ ছাড়া, হ্যাঁ, অতিরিক্ত, আচ্ছা আমি একটু ডট ডট দিয়ে যাই, হরফ থাকে। এটাতে কি মূল হরফ ছাড়া আর কোনো অক্ষর পাওয়া যায় না। মানিটা কি? মানিটা বলতে এইটায় যে কয়টা অক্ষর নিয়ে শব্দটা গঠিত হয়েছে ওই কয়টাই অক্ষরই থাকবে ওই শব্দটার ভিতরে, আরবি ভার্বটার ভিতরে ওই কয়টাই শব্দ থাকবে। ঠিক আছে, আর কোনো অতিরিক্ত অক্ষর এর সাথে যুক্ত হয় না। আরবি ভাষার আরবি ভাষার শব্দ গঠনগুলো ভার্বের এরকম হয়ে থাকে। ঠিক আছে, অথবা 3 প্রকার শব্দ আমরা শিখেছি, সেই শব্দগুলোর ভিতরে এরকম হয়ে থাকে যে মূল অক্ষরের সাথে আর অতিরিক্ত অক্ষর থাকে সেই শব্দগুলোতে। সেই অতিরিক্ত অক্ষরকেও কি আমি মূল অক্ষর হিসাবে ধরবো, না এই হিসাবে কি অর্থ কি পরিবর্তন আসবে, এরকম অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমরা আস্তে ধীরে সামনে যাব। তবে আরবি ভাষা যখন গঠন করি, আরবি ভাষা শব্দ যখন গঠন করি, তখন গঠন করার সময় মূল অক্ষর, আমি এই কয়টা অক্ষর নিয়ে একটা শব্দ গঠন করছি, এই শব্দটার অর্থ দেবে এরকম। ঠিক আছে, তো সেখানে শুধুমাত্র মূল 3টা অক্ষর নিচ্ছি, সেই 3টা অক্ষর নিয়ে আমি শব্দটা গঠন করব, যেরকম সেটাকে আমরা বলবো ফেলে মুজাররদ। যেরকম আমরা একটু আগে বলেছিলাম, 1 নম্বর উদাহরণের ক্ষেত্রে যদি আমি বলি নাসরা, নুন সদ র, নাসরা, এই 3টা অক্ষর নুনকে, সদকে আর রকে, এই 3টা অক্ষরকে নিয়েছি একটা অর্থ গঠন করার জন্য, সেটা হচ্ছে কি সাহায্য করা। ঠিক না, সাহায্য করার ক্ষেত্রে এর সাথে অতিরিক্ত আর কোনো অক্ষর আমি নিই নেই, কারণ আর আমরা আমাদের শর্ত কি সর্বনিম্ন 3টা থেকে শুরু করতে হবে। আরবি ভার্ব তৈরি করতে হলে সর্বনিম্ন 3টা থেকে শুরু হবে। তো এখানে মূল 3টা অক্ষরই নিয়েছি, 3টা অক্ষরের অর্থ হচ্ছে কি সাহায্য করলো সে। আচ্ছা, এখন এইটার সাথে যদি আমি অতিরিক্ত অক্ষর যুক্ত করি, 2 নম্বরের উদাহরণ, এটার সাথে অর্থ এদিক সেদিক একটু হতে পারে, তাহলে কবে কি হবে দেখি তো এটার সাথে। এখন এইটাকে দিয়েই বানাই ইয়ান, ইয়ান, আচ্ছা এভাবে না লিখে এভাবে লিখে অতীতকালই বানাই, এটা ভবিষ্যতে না যাই। ইন, আচ্ছা ইনতাসরা। আচ্ছা দেখো, এখানে আমি অতিরিক্ত অক্ষর যুক্ত করছি, অথচ মূল অক্ষর নুন সদ র সবই ঠিক আছে, উপরেরটার সাথে মূল অক্ষর সবই, মূল 3টা অক্ষর আছে, কিন্তু এটার সাথে দেখো শুরুতে একটা আলিফ আসছে অতিরিক্ত, এই এরপরে সদ এবং নুন এর মাঝখানে একটা অতিরিক্ত অক্ষর আসছে, সেটা কি তা। তাহলে এই শব্দটার ভিতরে 2টো অক্ষর অতিরিক্ত আসছে, সেটাকে আমরা বলছি ফি'লে মাজিদ। মানে যে সকল শব্দের ভিতরে অতিরিক্ত অক্ষর ঢোকে সেটাকে মাজিদ। এখানে অর্থটাও চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা বলবো বাব, বাব নামক একটা বিষয় আছে, সেটাও পরিবর্তন হয়ে যায়। এই যে 1 নম্বরে যে উপর একটা উদাহরণ আছে, যেটা ফেল সুলাসি মুজাররদ, মানে ফেল মুজাররদ, এখন না, সুলাসি মুজাররদ পরে বলবো। এই যে যে ধরনের শব্দগুলো আছে সেটাই হচ্ছে ফেলে মুজাররদ। কেন, কেন ফেল মুজাররদ? শুধুমাত্র তার গাঠনিক যে উপাদানগুলো আছে সেই গাঠনিক উপাদানগুলো ছাড়া আদার্স কিছু এখানে কি নাই, অ্যাড নাই, অনলি ফর সেই গাঠনিক এলিমেন্ট। তো আর এখানে দেখো গাঠনিক যে উপাদানগুলো আছে, যে 3টা হরফ, তার সাথে আদার্স আরো কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে, এ কারণেই সে কি হচ্ছে ফেলে মাজিদ। অর্থ কিন্তু একই, অর্থ প্রায় একই, একটু হয়তো এদিক সেদিক হতে পারে। এখানে সাহায্য করা, সে সাহায্য করলো, এখানে সাহায্য করা হয়ে মানে তা সে সাহায্য করেছিল, কিংবা সাহায্যপূর্ণ এরকম কিছু একটা হতে পারে, এক্সাক্ট আমার এখন খেয়াল নেই, কিন্তু অর্থ একটু সামান্য চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তবে আমাদের বেসিক যেটা সেটা হচ্ছে কি ফেলে মাজিদ হলে মূল অক্ষর ছাড়া অতিরিক্ত অক্ষর আসতে পারবে না।
আর ফেলে মাজিদ হলে মানে মুজাররদে অতিরিক্ত অক্ষর ছাড়া অতিরিক্ত অক্ষর সম্ভব না, নেওয়া সম্ভবই না, কিন্তু মাজিদ হলে তার সাথে অতিরিক্ত অক্ষর আসতে পারে। এটাই ছিল আমাদের এই দ্বিতীয় পার্টের আলোচনা। তো আশা করি এরপরে আমি তোমাদেরকে অনুশীলন যে পার্টটা আছে সেখানে আমি আলোচনা করব পুরো বিস্তারিত। ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা থাকবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।